বর্তমানে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ পড়ছো, তোমাদের এইসি কম্পালসারি ইংলিশ পেপারে নিশ্চয়ই জানো এ ডেজ ওয়েট এই গল্পটা রয়েছে। আজকে সেই গল্পটাই আলোচনা করে দেবো এবং তার সাথে কিন্তু শর্ট কোশ্চেনও পড়িয়ে দেবো এবং শর্ট কোশ্চেনগুলো অলরেডি টেলিগ্রাম গ্রুপেতে আপলোড করে দিয়েছি এবং একইভাবে যাদের কম্পালসারি বাংলাও আছে সেটাও দিয়ে দিয়েছি। গিয়ে টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের। আর যদি কেউ ইংলিশ অনার্স বা ইংলিশ জেনারেলের স্টুডেন্ট আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও অথবা নোটস নিতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো, এই ডেজ ওয়েট এই যে গল্পটা, এটা আর্নেস্ট হেমিংওয়ের লেখা। আর্নেস্ট হেমিংওয়ে একজন অন্যতম আমেরিকান রাইটার ছিলেন। তার উল্লেখযোগ্য লেখার মধ্যে আমরা যেরকম দেখতে পাই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, যেটার জন্য পরবর্তীকালে তিনি পুলিৎজার পুরস্কার পাচ্ছেন এবং নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন, একজন উচ্চ মাপের লেখক। যাই হোক, এখানে ডেজ ওয়েট গল্পের মধ্যে আমরা বেসিক্যালি একটা শর্ট স্টোরিকে পাবো, যেই গল্পটা প্রকাশিত হয়েছিল দ্য স্নোজ অফ কিলিমাঞ্জারো অ্যান্ড আদার স্টোরিজ 1961 সালে। তার প্রথম সংকলন আমরা দেখতে পাই। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, তাই এই ডেটাগুলোকে ভালো করে মাইন্ড আউট করবে এবং এই শিটটা আমি টেলিগ্রাম গ্রুপেতেও দিয়ে দিয়েছি, সেটাও পেয়ে যাবে। গল্পের সেটিং কোথায় না, একটা বাড়িতে, যেটা ইউএসএতে অবস্থিত, আমেরিকায় অবস্থিত, এবং টাইম পিরিয়ডটা মনে রাখবে শীতকাল, উইন্টার সিজন। এবং যদি আমরা ডিকেডসটাকে দেখি তাহলে আমরা সেঞ্চুরি যদি বলি তাহলে 20 সেঞ্চুরিতে আমরা দেখতে পাচ্ছি এবং আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইম পিরিয়ড। আর্নেস্ট হেমিংওয়ে ইভেন তিনি কিন্তু ওয়ার্ল্ড ওয়ারেও ইনভলভ ছিলেন। মেন ক্যারেক্টার গল্পে আমরা যদি দেখি তাহলে মেন দুটো ক্যারেক্টারে আমরা দেখতে পাবো। প্রথম হচ্ছে স্যাজ, যে একটা 9 বছরের বাচ্চা ছেলে যার জ্বর হয়েছে এবং জ্বর হওয়ার দরুন সে ভেবে নিয়েছে সে আর বাঁচবে না। তার মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কেননা 44 ডিগ্রি টেম্পারেচারের ওপরে গেলে কেউ আর বাঁচে না, এটা সে স্কুলেতে শুনেছে। ফলে সে মনে করেছে সে আর বাঁচবে না। আর তাকে মোটিভেট করছে বা সমস্ত এই ফোমো থেকে, মিসকনসেপশন থেকে বার করে আনছে তার বাবা, যিনি কিন্তু গল্পের ন্যারেটর। তার বাবার কোনো নাম দেওয়া হয়নি এখানে। বাবা একজন শান্ত স্বভাবের, টেক কেয়ারিং এবং তার পুরোপুরি দেখভাল করছে এবং পাশাপাশি তাকে কিন্তু বোঝাচ্ছে যে দেখো বাবা, এটা কিন্তু সেলসিয়াস আর ফারেনহাইট দুটো আলাদা আলাদা স্কেল। ছোটোবেলায় পড়েছিলে মনে আছে? C/5 = F-32/9 সেলসিয়াস আর ফারেনহাইটকে ইকুয়াল করার স্কেল, তাই না? আমি ক্লাস 9-এ পড়েছিলাম, এখনও মনে আছে। এছাড়া আর কোন ক্যারেক্টারকে দেখতে পাবো? ডক্টরকে দেখতে পাবো, যিনি এসে ট্রিটমেন্ট করছেন, স্যাজের ট্রিটমেন্ট করছেন এবং 3 কালারে 3টে মেডিসিন দিয়ে যাচ্ছেন। একটা জ্বরের, একটা অ্যান্টিবায়োটিক, একটা পেট খারাপের, এরকম তিনি কিন্তু 3টে মেডিসিন দিচ্ছেন। মনে রাখবে কিন্তু, এগুলোই কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসবে তোমাদের। আচ্ছা, গল্পের এবারে তাহলে সামারিতে চলে যাচ্ছি। গল্পে এই 3জনকেই মেনলি দেখতে পাবো, আর কেউ সেরকম নেই। গল্পের প্লট সামারি কি না, একটা বাচ্চা ছেলে যার নাম হচ্ছে স্যাজ এবং তার বয়স কত? 9 বছর বয়স। তার মধ্যে একটা ভুল ভ্রান্তি তৈরি হয়েছে যে জ্বর হলে নাকি কেউ বাঁচে না, এরকমই সে শুনেছে স্কুলেতে পড়াকালীন। যেহেতু তার 9 বছর বয়স, নিশ্চয়ই বুঝতে পারছো 9 বছরের একটা ছেলে কতটাই বা জানে, ক্লাস 4-তে পড়ে। সে ভুল ভ্রান্তির দরুন সে ভাবছে যে আমার তো 44 ডিগ্রির বেশি টেম্পারেচার উঠে গেছে, তাহলে তো আমি আর বাঁচবো না বোধ হয়। ফ্রান্সেতে স্কুলে পড়াকালীন সে শুনেছিল যে ফ্রান্সেতে বেসিক্যালি 44 ডিগ্রি আমরা দেখতে পাই সেলসিয়াসেতেই ওভার হয়ে গেলে মানুষ আর বাঁচে না, এতটাই ঠান্ডা, নিউমোনিয়া টাইপের হয়ে যায়। ফলে সেই ডিগ্রি সেলসিয়াসে আর ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই কিন্তু গুলিয়ে ফেলেছে। এদিকে তার টেম্পারেচার উঠেছে, তার জ্বর হয়েছে, তার শরীর অত্যন্ত খারাপ, বিছানার মধ্যে শুয়ে রয়েছে। বাবা টেম্পারেচার মেপে দেখছে যে ছেলের খুব জ্বর হয়েছে, তাই তিনি ডাক্তার ডেকেছেন। ডাক্তার দেখে যখন মানে মেডিসিন দিয়ে দিচ্ছেন, টেম্পারেচার মেপে বলছেন যে জ্বর খুব ভালোই আছে, 102 ডিগ্রি ফারেনহাইট ওর টেম্পারেচার উঠে গেছে। এটা শোনার পর ছেলেটা তো ভেবেই নিয়েছে তাহলে আমি আর বাঁচবো না, কখন বলতে না কখন মারা যাব। বাবা যদি সামনে থাকে তাহলে কষ্ট পাবে, দুঃখ পাবে। তাই তিনি সেই বাচ্চা ছেলেটা বারবার বাবাকে বলছে, বাবা তুমি বাইরে চলে যাও না, বাবা তোমাকে এখানে থাকতে হবে না, তুমি চলে যাও না, বলে বারবার বাবাকে ঘর থেকে পাঠিয়ে দিচ্ছে বা ঘর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাবা ভাবছে হয়তো একটু শান্তিতে ঘুমাতে চাইছে, ঠিক আছে আমি বাইরে থাকি। বাবা ডাক্তারের সাথে পিছন পিছন দেখতে পাই ডাক্তারকে এগিয়ে দিতে যান। সিঁড়ি থেকে নামার সময় বাবা বলছেন যে খুব একটা চিন্তার ব্যাপার নেই তো? ডাক্তার বলছে না না, ওরকম কোনো ব্যাপার নেই, 102 ডিগ্রি টেম্পারেচারে কমে যাবে। যদি নিউমোনিয়া হয়ে যেত সেই ক্ষেত্রে ভয় থাকতো, বাকি এরকম জ্বর সকলেরই হয়। 102 ডিগ্রি টেম্পারেচার কেমন কি থাকে আমাকে জানাবেন,
বলে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এদিকে বাচ্চাটার মনে মনে অপেক্ষা চলছে, কখন মারা যাব, এই বোধহয় মারা যাব। এ ডেইজ ওয়েট, একটা দিনের অপেক্ষা চলছে, মৃত্যুর দিন। যাই হোক, ফ্রান্সের স্কুলে থাকাকালীন তার এই যে মিসকনসেপ্টটা তৈরি হয়েছিল, সেটার জন্যই কিন্তু তার এত মনের মধ্যে ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে। তার বাবা দেখতে পাচ্ছি তার সামনে এসে বারবার টেম্পারেচার মাপছে। সে মনে মনে ভাবছে, আমি তো আর বাঁচবো না। তার বাবা দেখতে পাচ্ছি তাকে গল্প শোনাচ্ছে। কি গল্প না, দেখতে পাই হাওয়ার্ড পাইলসের লেখা গল্প। কিসের না, পাইরেটসদের গল্প। পাইরেটস মানে বেসিক্যালি জলদস্যু। তো সেই জলদস্যুদের গল্প তার বাবা তাকে বলে শোনাচ্ছে। মনে রাখবে রাইটারের নাম কি, হাওয়ার্ড পাইলস, HOWARD, হাওয়ার্ড পাইলস, PYLES। হাওয়ার্ড পাইলসের লেখা পাইরেটসের গল্প, PIRATES। পাইরেটস মানে জলদস্যু। সেই জলদস্যুদের গল্প বলছে, এদিকে ছেলের কিন্তু কোনো গল্প শোনার ইচ্ছাই নেই। যাই হোক, বাবা চলে যাচ্ছে। বাবা বাইরেটা দেখছে যে পুরোপুরি ফ্রোজেন হয়ে গেছে, সাদা ভরে গেছে, চারপাশ গাছপালা সব সাদা হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছে জানলা দিয়ে একটা লাল কুকুর হঠাৎ করে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, এত চারপাশে ফ্রোজেন, এত বরফে জমে গেছে। তার বাবা তার টেম্পারেচার মাপতে এসেছে। কিছুক্ষণ পরে বাবা যখন টেম্পারেচার মাপছে, দেখছে টেম্পারেচারটা বেড়ে আরও একটু মানে আরও একটু টেম্পারেচারটা বেড়ে গেছে। কত হয়ে গেছে না, 102 ডিগ্রি থেকে 102.4 হয়ে গেছে। ঠিক আছে, 102.4 হয়ে গেছে। তো এটা দেখেই ছেলেটা ভাবছে, যা, আমি তো আর বাঁচবো না। 102 হয়ে গেছে, 44 ডিগ্রির বেশি হলে মানুষ বাঁচে না, তাহলে তো আমি আর বাঁচবো না। ছেলেটা তখন বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা আমার জ্বর কত আছে? ছেলেটাকে দেখতে পাই একটু মোটিভেশন দেওয়ার জন্য বা ছেলেটা যাতে কনফিডেন্স পায় সেই জন্য বলছে যে তোমার জ্বর কমে গেছে, তোমার 102 থেকে 100 হয়ে গেছে, 100 হয়ে গেছে। এরকম বলতে ছেলেটা বলছে, কিন্তু ডাক্তার যে বলে গেলেন আমার 102 ডিগ্রি টেম্পারেচার, এক্ষুনি 100 হয়ে গেল। এরপরে তো দেখতে পাচ্ছি বাবা কি বলবে বুঝতে পারছে না। তখন বাবা তাকে গল্প শোনাতে চাইলে ছেলে গল্প শুনতে চাইছে না এবং বাবা আবার বাইরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে বাবা যখন আসছে, বাবাকে বলছে, বাবা তুমি চলে যাও, আমার কাছে থেকো না। ছেলেটা জিজ্ঞাসা, এরকম কথা বলে বাবা ন্যাচারালি জিজ্ঞাসা করছে, কেন বাবু কি হয়েছে? আর তখন ছেলেটা এবার বলতে শুরু করছে যে আমি না শুনেছিলাম বাবা, জানো যখন স্কুলে পড়ি ওই ফ্রান্সের স্কুলে, যে 44 ডিগ্রির বেশি টেম্পারেচার উঠলে মানুষ আর বাঁচে না। তাহলে আমি তো আর বাঁচবো না, আমি তো মারা যাব। আমি কখন মারা যাব বাবা? তখন বাবা বলছে, কে বলেছে এরকম? 44 ডিগ্রি টেম্পারেচার কিসে দেখতে হবে বাবু? 44 ডিগ্রি সেলসিয়াস সেটা ভয়ঙ্কর, কিন্তু 44 ডিগ্রি ফারেনহাইট সেটা কিন্তু এক নয়। আমাদের বডি টেম্পারেচার কীরকম হয়, আমাদের বডি টেম্পারেচার কিসে মাপি সেটা ডিপেন্ড করছে। আমাদের এই যে তোমার টেম্পারেচারটা বলা হয়েছে, এই টেম্পারেচারটা 102 ডিগ্রি ফারেনহাইট। ফ্রান্সেতে ওটা কিন্তু সেলসিয়াসেতে মাপা হয়। তাই তোমার এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। তখন বাচ্চাটাকে বলতে বাচ্চাটা একটু কাম হলো, একটু শান্ত হলো। এবার বুঝতে পারলো, ও আচ্ছা, তাহলে খুব একটা অসুবিধা নেই বলো বাবা, বলে ছেলেটা হাসি মুখে সমস্ত কিছু ব্যাপারগুলো বুঝতে পারছে। বাবা বলছে, হ্যাঁ, যেরকম মাইল কিলোমিটার ডিফারেন্ট হয়, সেরকমভাবেও ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট কিন্তু আলাদা আলাদা। ডিগ্রি সেলসিয়াস 44 ডিগ্রি মানে অনেক ভয়ঙ্কর, কিন্তু 102 ডিগ্রি টেম্পারেচার ফারেনহাইট কিন্তু অতটাও ভয়ঙ্কর নয়। এইভাবে কিন্তু বাবা তাকে বোঝালো এবং ছেলেটা অবশেষে রিল্যাক্স হলো এবং তার কান্নাটাকে থামালো। এই হচ্ছে গল্প এ ডেজ ওয়েট। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে আমি শিটের মধ্যে সব কিছুই আলোচনা করে দিয়েছি। এখানে শিটের মধ্যে সব কিছু বলা আছে, ইভেন সামারি পর্যন্ত এখানে আলোচনা করা আছে। এগুলো থেকেই কিন্তু মেনলি কোশ্চেন আসবে। আর বাকি এসএ কিউগুলো দেখাচ্ছি, দেখো দেখো এখানে এসএ কিউগুলো আমি দিয়ে দিয়েছি, এইভাবে পিডিএফ করে টাইপ করে দিয়ে দিয়েছি, পেয়ে যাবে। যেমন সর্বপ্রথম অথারকে এ ডেজ ওয়েটের, আর্নেস্ট হেমিংওয়ের। এখানে তারপরে বালকটার নাম কি ছিল, স্যাজ। ঠিক আছে, তার বাবা তাকে স্যাজ বলে ডাকতো। স্যাজের মানে কি অতি অবশ্যই মনে রাখবে, স্যাজ শব্দটার অর্থ হচ্ছে বেসিক্যালি ডার্লিং বা ট্রেজার, সম্পদ বা তার প্রিয়, এইভাবে বলা করছে। আচ্ছা, ন্যারেটরকে, এখানে বালকটার বাবাই হচ্ছে ন্যারেটর। তারপরে এখানে তার ইলনেস কি দেখতে পাচ্ছি না, তার ফ্লু হয়েছে, বেসিক্যালি ফ্লু, হাই ফিভার তার সাথে হয়েছে, সেই কারণে ডাক্তার 3টে মেডিসিন দিয়েছিল, মনে রাখবে 3টে কালারের 3টে মেডিসিন।
তার মধ্যে একটা জ্বরের, একটা অ্যান্টিবায়োটিক এবং আরেকটা কি পেট খারাপের বেসিক্যালি। আচ্ছা, তারপরে তার টেম্পারেচার কত ছিল? 102 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস নয় কিন্তু, হ্যাঁ মাথায় রাখবে। আচ্ছা, তারপরে বালকটা কোন বিষয় নিয়ে ভয় পেয়েছিল? যে তার 102 ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে মানে সে মারা যাবে, এটা নিয়ে ভয় পেয়েছিল। ছোটোবেলায় দেখবে আমাদের এরকম ভুলভ্রান্তি হয়ে থাকে। আচ্ছা, সে কী ভেবেছিল? না তার এই রোগটা হওয়ার জন্য, মানে বেসিক্যালি টেম্পারেচারটা বেড়ে যাওয়ার জন্য 102 ডিগ্রি, সে কিসে ভেবেছিল? সে ভেবেছিল ডিগ্রি সেলসিয়াসে। কেন 44 ডিগ্রির বেশি টেম্পারেচার উঠে গেলে মানুষের বাঁচে না, সেই পর্যায়ে। জল যেরকম বাষ্প হতে শুরু করে, ফুটতে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াসেতে, সেই পর্যায়েতে ও ভেবে নিয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এখানে কোথায় শুনেছিল এই কথাটা, সেলসিয়াস টেম্পারেচারের কথাটা? এটা কিন্তু ফ্রান্সের একটা স্কুলেতেও শুনেছিল। ঠিক আছে, এরকমভাবেই কোশ্চেন আসবে। তারপরে ছেলেটা কেমন ছিল? না ছেলেটা পরবর্তীকালে যখন তার বাবা এই বিষয়গুলো বলল, ছেলেটা শান্ত হলো এবং তার এই ভুল ভ্রান্তিটাকে তুলে নিল। তারপরে গল্পের সেটিং কি? গল্পের সেটিং একটা আমরা দেখতে পাবো উইন্টার সিজনে একটা বাড়ি, যেটা আমেরিকাতে অবস্থিত। কোথায় অবস্থিত? আমেরিকায় অবস্থিত। আচ্ছা, তারপরে এখানে কোন জায়গাকে দেখানো হয়েছে? যে শিকারি কুকুরটাকে দেখানো হয়েছে, সেই শিকারি কুকুরটার মনে রাখবে কিন্তু কালার ছিল রেড। ঠিক আছে, এবং হান্টিং, সে শিকারি একটা কুকুর। তার বাবা কি করছিল? দূর থেকে কি দেখার চেষ্টা করছিল? সে কিন্তু দেখতে চাইছিল এই কুকুরটাকে। যাই হোক, তারপরে তার বাবা, হ্যাঁ একইভাবে কিন্তু এই কুকুরটাকে দেখে কেন দেখছিল? না সেখানে তার বাবা দেখতে পাই বেসিক্যালি তাকে শিকার করেছিল। ঠিক আছে, দূর থেকে সে শিকার করবে। আচ্ছা, তার বাবা তাহলে কি শিকার করেছিল মনে রাখবে? মানে এই কুকুরটা ছুটে ছুটে যাচ্ছিল, লাল কুকুরটা ছুটে ছুটে যাচ্ছিল, আর তার বাবা শিকার করেছিল বেসিক্যালি তোমার কুইলসকে। ঠিক আছে, কুইলস পাখি, এক ধরনের পাখি, অনেকগুলো পাখি ছিল, তার মধ্যে তার বাবা গুলি চালায় এবং সেখানে তিনি কুইলস পাখিকে শিকার করেন। আর তখনই ওই কুকুরটা ছুটে ছুটে যায়, রেড যে কুকুরটা ছিল, সেই কুকুরটা স্লিপ খেয়ে পড়ে যায় ওখানেতে, এতটাই চারপাশে ফ্রোজেন ছিল। আচ্ছা, তারপরে এখানে তার বাবাকে কি রিকোয়েস্ট করেছিল? সে রিকোয়েস্ট করেছিল যে এই রুম থেকে যেন সে বেরিয়ে যায়। ঠিক আছে, তারপরে বলেছে বালকটা কেন কাঁদছিল? সে বিশ্বাস করেছিল সে মারা যাবে, সে আর বাঁচবে না, সেই কারণে বাচ্চাটা কান্নাকাটি করছিল। আচ্ছা, তারপরে বালকটার মধ্যে আমরা কোন জিনিসটাকে দেখতে পাবো, কোন কোয়ালিটিটাকে দেখানো হয়েছে? বালকটা অতি অবশ্যই সাহসী, তবে ইমোশনাল। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাবো বালকটার কি ভাবনা চিন্তা তৈরি হয়েছিল। বালকটা ভেবেছিল সে মারা যাবে, তাই মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। পরেরটা বলেছে হাউ ডাজ দ্য ফাদার কমফর্ট দ্য বয়, হি এক্সপ্লেন্স দ্য ডিফারেন্স বিটুইন ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস। তিনি ফারেনহাইট সেলসিয়াসের মধ্যে তফাৎ কি বুঝিয়ে দিয়েছিলেন। হোয়াট ইজ দ্য বয়েজ রিয়াকশনস আফটার clarifications? He relaxes and comes out of his gloomy mood. সেই পরিস্থিতি থেকে, মনমরা পরিস্থিতি থেকে সে বেরিয়ে আসবে। পরেরটা, what does the story's title a day's wait signify? It refers to the boy's long emotional wait for death which he mistakenly expects. সে ভুলবশত ধারণা করেছিল সে মারা যাবে, সেই কারণেই কিন্তু এই ডেজ ওয়েটটাকে বলা হয়েছিল। কিসের অপেক্ষা? ওয়েট ফর ডেথ, এইভাবে বলা হচ্ছে। তারপরে ওয়ার্ড থিম, ডাজ দ্য স্টোরি ডিল উইথ, এখানে মিসকমিউনিকেশনের একটা ইনোসেন্স নেচার এবং একইভাবে কারেজ, সেই জিনিসটা মুখের মধ্যে ভয় ফুটে উঠবে, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। পরেরটা হচ্ছে ওয়ার্ড ন্যারেটিভ স্টাইল ইজ ইউজড, এখানে ফার্স্ট পারসন ন্যারেশন আমরা দেখতে পাবো। ঠিক আছে, পরেরটা বলেছে হাউ ডাজ হেমিংওয়ে মেনটেন দ্য স্টোরি স্টোন, এখানে সিম্পল ল্যাঙ্গুয়েজ এবং মিনিমাল ইমোশনাল এক্সপ্রেশন তিনি ব্যবহার করেছেন। পরেরটা হোয়াট ইজ দ্য মুড অফ দ্য স্টোরি, আমরা স্টোরিটার মধ্যে কি পাবো? অতি অবশ্যই একটা কোয়াইট শান্ত ভাব দেখতে পাবো, একটা টেন্স পরিস্থিতি তৈরি হবে, রিফ্লেকটিভ টোন দেখতে পাবো। পরে হাউ ডাজ দ্য স্টোরি এন্ড, এবং গল্পটা কিভাবে শেষ হবে? উইথ দ্য বয় নো লঙ্গার অ্যাফ্রেড, বালকটা কোনো ভয় পাচ্ছেন না, আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রুথ, সত্যটাকে জানার পরে। তারপরের কোশ্চেন, ওয়ার্ড লিটারি টেকনিক্স ডাজ হেমিংওয়ে ইউজ ইন দ্য স্টোরি, এখানে কোন টেকনিককে ইউজ করা হয়েছে? না আইসবার্গ থিওরি বেসিক্যালি ব্যবহার করা হয়েছে, থিওরি অফ ওমিশন। ঠিক আছে, আইসবার্গ থিওরি মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যেরকম একটা বরফ, হিমশৈল বরফ, ওপরে 10% থাকে আর নিচে 90%, ঠিক আমাদের মনের সত্তাও বলছে যে ওপরে আমরা 10 ভাগ দেখতে পাচ্ছি, বাকি 90% সত্তা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কাজ করছে। বালকটার মনের মধ্যে সেই মিসকনসেপ্টটা কাজ করছিল, মিসকনসেপশন। তারপরের কোশ্চেন, হাউ ইজ দ্য বয়
আ সিম্বল অফ ইনোসেন্স। এখানে বালকটার মধ্যে দেখতে পাচ্ছি কি হি সাইলেন্টলি প্রিপেয়ার্স ফর ডেথ ডিউ টু আ মিসআন্ডারস্ট্যান্ডিং। ভুলবশত সে ভাবছিল মারা যাবে, তাই মনে মনে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছি স্টোরির মধ্যে কি সাজেস্ট করা হচ্ছে কমিউনিকেশন, যে কমিউনিকেশনের মধ্যে দিয়ে আমাদের অ্যাংজাইটি ভুলকে দূর করতে পারি। এখানে আমরা কোন কোয়ালিটি দেখতে পাচ্ছি তার বাবার মধ্যে? বাবা শান্ত এবং কোনো জিনিসকে সঠিক পরিস্থিতিতে সঠিকভাবে সলিউশন দেওয়ার ক্ষমতা রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। পরের কোশ্চেন দেখতে পাচ্ছি বাবার এক্সপ্লেনেশনের মধ্যে দিয়ে বালকটা কিভাবে বেসিক্যালি রিলিফ করছে বা রিলিফ পাচ্ছে। সেখানে দেখতে পাচ্ছি বাবা যখন বুঝিয়ে বলছে তার টেম্পারেচারের স্কেলের ব্যাপারটা, তখন বালকটা নিঃসন্দেহে বাঁচছে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু আগেই বলেছিলাম। কোন গল্পটা তার বাবা তাকে পড়ে শুনিয়েছিল? মনে রাখবে, হাওয়ার্ড পাইলসের লেখা পাইরেটসদের ওপরে একটা গল্প। ঠিক আছে? এটা শোনাচ্ছিল। আচ্ছা, তারপরে বাবার সাথে কেমন সম্পর্ক ছিল? অতি অবশ্যই লাভিং, কেয়ারিং, রেসপেক্টফুল রিলেশনশিপ ছিল। ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছি বালকটা কীরকম বিহেভ করেছিল তার বাবা যখন এই গল্পটা পড়ছিল, বাবা পড়ছিল, তখন দেখতে পাচ্ছি ছেলেটার মধ্যে শুনছিলই না, কোনো মনোযোগই ছিল না, এবং তার যে আগ্রহ সেটা কোনো কিছু অংশে আমরা দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, তারপরে কোন ধরনের ক্যারেক্টারাইজেশন দেখতে পাই বালকটার মধ্যে? ইনডিরেক্ট ক্যারেক্টারাইজেশন দেখানো হয়েছে তার অ্যাকশনের মধ্যে দিয়ে। পরের কোশ্চেনটা বলেছে, হোয়াট ডাজ দ্য ফাদার রিয়েলাইজ অ্যাবাউট হিজ সান অ্যাট দ্য এন্ড দ্যাট হিজ সান হ্যাজ বিন ব্রেভলি ওয়েটিং ফর ডেথ অল ডে। সারাদিন মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। ঠিক আছে? পরের কোশ্চেনটা বলেছে যে হোয়াট ডিড দ্য ফাদার হান্ট সাকসেসফুলি। কী শিকার করেছিল? মনে রাখবে, কোয়াইল। ঠিক আছে? কোয়াইল এক ধরনের পাখি, কোয়াইল পাখি শিকার করেছিল বেসিক্যালি। আচ্ছা, তারপরে বলছে যে হোয়াট ডিড দ্য ডগ ডু ডিউরিং দ্য হার্ট। যখন শিকার করলো, শিকার করার সময় কি করেছিল? না, কুকুরটা কি করছিল? ইট পয়েন্টেড অ্যাট দ্য কোয়াইল বার্ড ফ্ল্যাশ দেম বিফোর দ্য ফাদার ওয়াজ রেডি। তার বাবা বলতে গেলে প্রস্তুত হওয়ার আগে কুকুরটা ছুটে চলে গিয়েছিল, কুকুরটা আগে প্রস্তুতি নিয়ে নিয়েছিল। আচ্ছা, তারপরে হোয়াট ডাজ দ্য বয়েজ বিহেভিয়ার্স টেল আস অ্যাবাউট দ্য চাইল্ডহুড ফিয়ার। তখন দেখতে পাচ্ছি দ্য চিলড্রেন্স অফেন সাফার্স সাইলেন্টলি ডিউ টু ল্যাক অফ প্রপার আন্ডারস্ট্যান্ডিং। পরের কোশ্চেন বলেছে দেখো, তারপরেরটা দেখো, বলছে যে হাউ ইজ স্টোইসিজম পোর্ট্রেড ইন দ্য বয়েজ ক্যারেক্টার। এখানে কীরকমভাবে বালকটার মধ্যে আমরা একটা স্টোইক মেন্টালিটি আমরা দেখতে পাবো, মানে তার মধ্যে ইমোশন কোনো কিছু কাজ করছে না। এখানে দেখতে পাচ্ছি কি হি ফেসেস ডেথ উইথাউট কমপ্লেনিং অর ক্রাইং। সে কান্না বা দুঃখ প্রকাশ করার পরিবর্তে, কমপ্লেন করার পরিবর্তে মৃত্যুর যেন সম্মুখীন হচ্ছে, এরকমভাবে স্টোইক হয়ে গেছে। স্টোইক মিনস বেসিক্যালি ইমোশনাল লেস। ঠিক আছে? মানে যার মধ্যে কোনো দুঃখ, কষ্ট, ইমোশন কোনো ইম্প্যাক্ট ফেলে না, দ্যাট ইজ কল্ড স্টোইক। পরেরটা ওয়ার্ড থিম অ্যাবাউট প্রিটেন্ডিং ডাজ দ্য স্টোরি রিফ্লেক্ট। এখানে ইম্পর্টেন্স অফ পেশেন্স, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন, এটাকে কিন্তু দেখানো হয়েছে। তারপরেরটা দেখতে পাচ্ছ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেটিং ইন দ্য স্টোরি। এটার মধ্যে আমরা কোল্ড, কোয়াইট, মুড, ইলনেস, আইসোলেশন এগুলোকে দেখতে পেয়েছি। পরেরটা হোয়াট কাইন্ড অফ ফ্লু ডাজ দ্য বয় হ্যাভ। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নট স্পেসিফাইড, কোনো পার্টিকুলার স্পেসিফিক নয়, বাট হি হ্যাজ আ মাইল্ড ফর্ম উইথ ফিভার। তবে অনেকটাই জ্বর রয়েছে, স্পেসিফিক কোনো ফ্লু বলা যাচ্ছে না। আচ্ছা, পরেরটা বলেছে ওয়াই ডাজ দ্য ফাদার নট সাসপেক্ট দ্য বয়েজ ফিয়ার আর্লিয়ার। কেন বুঝতে পারেনি? কেননা তার মধ্যে দেখতে পাচ্ছি কি বিকজ দ্য বয়েজ রিমেন্স কাম অ্যান্ড ডাজ নট এক্সপ্রেস হিজ অ্যাংজাইটি। কোনো দুঃখ, অ্যাংজাইটি প্রকাশ করেনি, তাই বাবাও বুঝতে পারেনি। হাউ লং ডাজ দ্য বয় ওয়েট ইন ফিয়ার। হি স্পেন্ডস দ্য এন্টায়ার ডে বিলিভিং হি ইজ ডাইং। সারাদিন অপেক্ষা করছিল কখন সে মারা যাবে। পরেরটা হোয়াট ডাজ দ্য বয় সে অ্যাবাউট ওয়েন হি উইল ডাই। এবং সেখানে দেখতে পাচ্ছি বালকটা কি বলেছিল যখন সে মারা যাবে, এই মারা যাওয়ার অপেক্ষা করছে, তখন বলেছিল যে ইউ ডোন্ট হ্যাভ টু স্টে ইন ইফ ইট বদার্স ইউ। যদি তোমার এটা সহ্য না হয় তাহলে তুমি এখানে স্টে করো না, এখানে থেকো না। এইভাবে যেন বালকটা বেসিক্যালি বলেছিল। মৃত্যু বরণ করবে, তাই সে আগে তার বাবাকে সরিয়ে দিচ্ছে, বাবার যাতে কষ্ট না হয়, এরকম মিসকনসেপশন হয়েছে। ঠিক আছে? যাক, ভিডিওটাকে তোমরা একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? বাকি পার্টগুলোও আপলোড করে দিচ্ছি, এই ভিডিও এন্ড স্ক্রিনে কার্ডসে বা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে? আচ্ছা, পরেরটা বলেছে হোয়াট ইজ হেমিংওয়েজ রাইটিং স্টাইল ইন দ্য স্টোরি। এখানে আমরা
একটা মিনিমালিস্টিক, ডিরেক্ট, ইমোশনালি রিটেন্ট এরকম কিছু বিষয়গুলোকে রেস্ট্রেন্ট করা হয়েছে এই গল্পের মধ্যে দিয়ে। পরেরটা বেসিক্যালি কী প্রশ্ন করা হয়েছে, হাউ ডাজ দ্য ফাদার ভিউ অন দ্য বয়েজ বিহেভিয়ার? তখন আমরা দেখতে পাচ্ছি তিনি তো অবাক হয়ে যাচ্ছেন, হিজ পাজলস বাই ইট আনটিল দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং ইজ রিভিল। যতক্ষণ না ছেলেটা বলছে এবং বাবা বুঝিয়ে বলছে ততক্ষণ তো তিনি পাজলই হয়েছিলেন। আচ্ছা, তারপরে 49-এর কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য স্টোরি অন দ্য রিডার? এটার মধ্যে দিয়ে বেসিক্যালি রিডারদের সিম্প্যাথি, অ্যাডমিরেশনস এবং রিফ্লেকশন তৈরি করছে, চাইল্ডহুড ফিয়ারগুলোকে তৈরি করছে। এবং লাস্ট বাট নট লিস্ট, হোয়াট কাইন্ড অফ স্টোরি ইজ আ ডেজ ওয়েট? আ সাইকোলজিক্যাল স্টোরি, স্টোরি অ্যাবাউট ফিয়ার, লাভ অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। কিছুটা স্ট্রিম অফ কনসিয়াসনেস দেখতে পাবো। যে এই ছিল তোমাদের পুরো ওভারঅল কোশ্চেনগুলো পেয়ে যাবে, টেলিগ্রামেতে দিয়ে দেবো, রিভিশন করে নিতে পারবে বা ভিডিওটা দেখে বারবার রিপিট করে দেখে নিতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। বেস্ট অফ লাক, বাই।